কথা বলতে বলতেই সায়রের চোখ একবার পাশে দাঁড়িয়ে থাকা বেলার দিকে গেল। অদ্ভুত ব্যাপার, বেলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, একবারও তার দিকে তাকাচ্ছে না। সকালে সেই চঞ্চল মেয়েটার সঙ্গে এই নীরব মেয়েটার যেন কোনো মিলই নেই। সায়র কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থেকে স্বাভাবিক গলায় বলল, কি রে ইডিয়েট, এত চুপচাপ কেন? বেলা কোনো উত্তর দিল না, মনে হলো সে শুনতেই পায়নি। ইরা অবাক হয়ে একবার বেলার দিকে তাকালো। সায়র আবার বলল, কি হলো, শরীর খারাপ নাকি? বেলা আবার খুব আস্তে চোখ না তুলেই বলল, না। একটা মাত্র শব্দ, তারপর আবার নীরবতা। সায়র ভ্রু কুঁচকে ফেলল। এত ছোট উত্তর বেলার মুখে সে জীবনে শোনেনি। সাধারণত একটা প্রশ্ন করলে অন্তত 5টা বাড়তি কথা বলে মেয়েটা। আজ যেন কথাগুলো কোথাও হারিয়ে গেছে। সে আবারও জিজ্ঞেস করলো, নিশ্চিত? বেলা এবারও তার দিকে না তাকিয়েই বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। এরপর আর একটা শব্দও করল না বেলা। পরিবেশটা মুহূর্তেই যেন কেমন অস্বস্তিকর এবং নীরব হয়ে গেল। ইরা বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই, কিন্তু সায়রের ভেতরেও ধীরে ধীরে এক ধরনের অদ্ভুত প্রশ্ন জন্ম নিতে লাগলো। সে কিছুক্ষণ স্থির চোখে বেলার দিকে তাকিয়ে রইল। মনে মনে বলল, সকালে তো সব ঠিকই ছিল, এত হাসছিল, এত কথা বলছিল, কয়েক ঘন্টার মধ্যেই এমন কি বদলে গেল? রূপসা আসার পর থেকেই কি ওর মুখটা এমন হয়ে আছে, নাকি অন্য কোনো কারণে মন খারাপ? কিন্তু যদি মন খারাপই হয়, তাহলে সেটা লুকোনোর চেষ্টা করছে কেন? কোনো উত্তর খুঁজে পেল না সে। অদ্ভুত এক অস্বস্তি নিঃশব্দে তার বুকের ভেতরেও জায়গা করে নিল। আর ঠিক সেই মুহূর্তে বেলা নিজের 2 হাত শক্ত করে মুঠো করে বানিয়ে মনে মনে একটাই কথা বলল, না, আর কখনো না। আজ থেকে আমি আপনার সঙ্গে শুধু প্রয়োজন ছাড়া কোনো কথাই বলবো না সায়র ভাই। আমার অনুভূতিগুলো আমার কাছেই থাকবে। ঠিক সেই মুহূর্তে বিহানের জোরালো গলা ভেসে এলো, এই যে সবাই, এত আড্ডা পরে দিও, আগে একটু এদিকে আসো তো, একটা গ্রুপ ছবি তুলবো, ফটোগ্রাফার এসে পড়েছে। বিহানের ডাক শুনে চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই ধীরে ধীরে ওদিকে তাকায়। ইরাও বেলার হাত ধরে টান দিল, চল চল, ছবি তুলবো, পরে আবার বলবি আমাকে কেউ ডাকেনি। বেলা জোর করে ঠোঁটের কোণে হাসি টেনে মাথা নাড়ল। গ্রুপ ছবির জন্য সবাই যখন একে একে নিজেদের জায়গা ঠিক করে দাঁড়াচ্ছিল, তখন পুরো ছাদ জুড়ে এক আনন্দময় বিশৃঙ্খল তৈরি হয়ে গিয়েছিল। কেউ কারো কাঁধে হাত রেখে দাঁড়াচ্ছে, কেউ আবার হাসতে হাসতে সামনে পেছনে জায়গা বদল করছে। বিহান পুরো আয়োজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে একেবারে পরিচালকের মতো সবাইকে নির্দেশ দিতে লাগলো। আব্বু, আপনি মাঝখানে দাঁড়ান। আম্মু, তুমি একটু এদিকে আসো। চাচ্চু, আপনি ওখানে না, এই পাশে দাঁড়ান। একটু হাসো, এমন মুখ করলে কেউ মনে হবে কেউ জোর করে ছবি তুলছে। চারপাশে আবারও হাসির রোল পড়ে গেল। ঠিক তখনই বিহানের চোখ পড়ল বেলার দিকে। একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে সে। এই বেলা, এত দূরে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। বেলা মাথা নেড়ে শান্ত গলায় বলল, আমি এখানেই ঠিক আছি ভাইয়া, কোনো ঠিক নেই, তুই এদিকে আয়, ইরাকে নিয়ে। বলেই বিহান নিজের দিকে এগিয়ে গেল, বেলার হাত ধরে মাঝখানে নিয়ে এলো। তারপর সায়রের দিকে তাকিয়ে বলল, আর সায়র, একদম তুই পাশে দাঁড়া, ফ্রেমটা ব্যালেন্স হবে। সায়র কোনো কথা না বলে নির্লিপ্ত ভঙ্গিতে এসে দাঁড়িয়ে গেল। এক মুহূর্তের মধ্যেই বেলা আর সায়র পাশাপাশি দাঁড়িয়ে পড়ল। বেলার বুকটা কেঁপে উঠল। সে অস্বস্তিতে খুব আস্তে একবার সরে যেতে চাইল, কিন্তু পেছনে এত মানুষ দাঁড়িয়ে যে নড়ার সুযোগ নেই। বাধ্য হয়েই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অন্যদিকে সায়র এক ঝলক বেলার দিকে তাকিয়ে আবার সামনে দৃষ্টি ফিরিয়ে নিল, কিন্তু অদ্ভুতভাবে তার মনটা বারবার পাশের মানুষটার দিকেই ফিরে যাচ্ছিল। এমন নীরব, এমন গুটিয়ে যাওয়া বেলাকে সে আগে কখনো দেখেনি। তাদের দিকে একটু দূরে দাঁড়িয়ে সবকিছু নীরবে লক্ষ্য করছিল রূপসা। প্রথমে সে ভেবেছিল সুযোগ বুঝে সায়রের পাশে গিয়ে দাঁড়াবে। বহুদিনের পরিচয়, পরিবারের সবার কাছেও সে আপন মানুষ। স্বাভাবিকভাবেই তার মনে হয়েছিল সেই জায়গাটা হয়তো তারই হবে। কিন্তু বিহান এক মুহূর্তে সবকিছু বদলে দিল। সায়রের পাশে গিয়ে দাঁড়ালো বেলা, আর তাকে দাঁড়াতে হলো একটু দূরে। রূপসার ঠোঁটের হাসিটা মুহূর্তের জন্য ফিকে হয়ে গেল। তার ভেতরে হালকা একটা বিরক্তি জন্ম নিল। বিড়বিড় করে মুখ শক্ত করে বলে, সব সময় এই মেয়েটা চলে আসে কেন ওদের মাঝখানে? নিজেকে সামলে নিয়ে আবার স্বাভাবিক করলো মুখটা। সে কিন্তু পরের কয়েকটা মুহূর্ত তার চোখ এড়ালো না। ক্যামেরাম্যান বলল, সবাই একটু হাসুন, 3, 2, 1। ফ্ল্যাশ জ্বলে উঠল। সবাই ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে, শুধু একজন ছাড়া। বেলা জোর করে হাসলেও তার চোখের গভীরে জমে থাকা বিষণ্ণতা স্পষ্ট। আর ঠিক সেই সময় সায়রের চোখ এক মুহূর্তের জন্য পাশ ফিরে বেলার মুখে গিয়ে থামল।
খুব অল্প সময়ের জন্য, তারপর আবার সামনে। কয়েক সেকেন্ড পর আবারও একই ঘটনা। আবারও অজান্তে বেলার দিকে তাকালো সে। রূপসার চোখ দুটো সরু হয়ে গেল। সে এবারও খুব মনোযোগ দিয়ে সায়রকে লক্ষ্য করতে লাগলো। তৃতীয়বারও যখন সায়রের দৃষ্টি অন্যমনস্কভাবে বেলার মুখে গিয়ে থামলো, তখন রূপসার বুকের ভেতরটা হঠাৎ কেমন মোচড় দিয়ে উঠল। তার মুখের হাসিটা এবার সত্যিই মিলিয়ে গেল। মনে মনে চাপা বিরক্তিতে বলল, কি আছে এই মেয়েটার মধ্যে? সারাক্ষণ বাচ্চাদের মতো লাফালাফি করে, অদ্ভুত অদ্ভুত কথা বলে, অসহ্য একটা মেয়ে। অজান্তেই তার দুই হাত শক্ত হয়ে মুঠো বেঁধে গেল। চোখের গভীরে ঈর্ষা ছায়া স্পষ্ট হয়ে উঠল। পরের মুহূর্তেই সে আবার ঠোঁটে একটা ভদ্র হাসি ফুটিয়ে তুলল, যেন কিছুই হয়নি। কিন্তু তার চোখের গভীরে যে হিংসার একটা আগুন ধীরে ধীরে জ্বলে উঠতে শুরু করেছে, সেটা হয়তো এখন কেউ বুঝতে পারেনি, শুধু সে নিজেই জানে। আজকের এই কয়েকটা ছোট্ট মুহূর্ত তার মনে একটা নতুন প্রতিযোগিতার জন্ম দিয়ে গেল। রাত আর খানিকটা নেমে এসেছে। ছাদের চারপাশে ঝুলে থাকা নীল সাদা ফেয়ারি লাইটগুলো অন্ধকারের বুকে চিরে মায়াবী এক আবহ তৈরি করেছে। হালকা বাতাসে বেলুনগুলো দুলছে, দূরে কোথাও ভেসে আসছে আতশবাজির শব্দ। আর ছাদের এক কোণে বড় পর্দার ইতিমধ্যেই খেলা সম্প্রচারের প্রস্তুতি হয়েছে। যদিও ম্যাচ শুরু হতে এখনও কিছুটা সময় বাকি, তবুও সবার উত্তেজনা দেখে মনে হচ্ছে খেলা যেন শুরু হয়ে গেছে। সারোয়ার খান হাতঘড়ির দিকে একবার তাকিয়ে বললেন, খেলা শুরু হতে এখনো সময় আছে, আগে সবাই খাওয়া দাওয়া করে নাও, পরে কেউ নিজের জায়গা ছেড়ে উঠতে চাইবে না। সঙ্গে সঙ্গে নাজনীন সুলতানাও সায় দিলেন, একদম ঠিক কথা, আগে সবাই খেয়ে নাও, না হলে পরে খেলা নিয়ে ব্যস্ত থাকবে। বিহান দুই হাত তুলে নাটকীয় ভঙ্গিতে বলল, ঘোষণা করা হচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের জন্য খাবার আগে, উদযাপন পরে। আর ব্রাজিল সমর্থকরা চাইলে না খেয়ে মন খারাপ করে বসে থাকতে পারেন, আর্জেন্টিনা হারলে না হয় আনন্দ করে খাবেন। তার কথা শেষ হতেই চারপাশে আবারও হাসির রোল পড়ে গেল। বাশার খান হেসে বললেন, সায়রকে না পচালেও তোর শান্তি মিলে না দুষ্টু ছেলে? না। সবাই হাসতে হাসতেই খাবারের টেবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। ছাদের এক পাশে লম্বা করে কয়েকটি টেবিল সাজানো হয়েছে। সাদা টেবিল ক্লথের ওপর একের পর এক ধোয়া ওঠা বিরিয়ানি, রোস্ট, চিকেন, বারবিকিউ, স্যালাড, বোরহানি আর নানা রকম সফট ড্রিঙ্কস সাজিয়ে রাখা হয়েছে। সুগন্ধে পুরো ছাদ যেন আরও মুখর হয়ে উঠেছে। বড়রা আগে বসে পড়লেন, তারপর ধীরে ধীরে বাকিরাও নিজেদের জায়গা নিতে লাগলো। মেয়েরা এক পাশে, ছেলেরা ঠিক তার বিপরীত পাশে বসেছে। মাঝখানে শুধু টেবিলের ব্যবধান। ইরা বেলার হাত ধরে পাশে বসিয়ে দিল, এখানে বস। বেলা কোনো আপত্তি করল না, চুপচাপ এসে বসে পড়ল। ঠিক বিপরীত পাশের চেয়ারটা তখনও খালি। পরের মুহূর্তেই সায়র এসে চেয়ারে বসে পড়ল। বেলার বুকটা অকারণেই ধক করে উঠল। সে একবারও মাথা তুলে তাকালো না, শুধু নিঃশব্দে প্লেটের দিকে তাকিয়ে চোখে রেখে বসে থাকলো। অন্যদিকে সায়রও বসতে বসতে এক ঝলক বেলার দিকে তাকিয়েছিল। আবারও সেই একই দৃশ্য। মেয়েটা আজ অস্বাভাবিক রকমের চুপ, কোনো দুষ্টুমি নেই, কোনো অকারণ কথা নেই, এমনকি ইরার সঙ্গেও আগের মতো হেসে কথা বলছে না। বিষয়টা যতই উপেক্ষা করতে চাইছে, ততই যেন তার চোখে পড়ে যাচ্ছে। এদিকে ইরা খুব স্বাভাবিকভাবেই গল্প করতে করতে বলল, আন্টি, বিরিয়ানিটা দারুণ ঘ্রাণ এসেছে। নাজনীন সুলতানা মুচকি এসে বললেন, আগে খেয়ে দেখো তারপরে বলো। ইরা এক চামচ মুখে দিয়ে বড় বড় করে বলল, ওয়াও, সত্যিই অসাধারণ। বিয়ান সঙ্গে সঙ্গে বলে উঠল, সাবধান, বেশি প্রশংসা করো না, আম্মু পরে আমাকে রান্নাঘরে ঢুকিয়ে দেবে, কারণ বিরিয়ানি আমি রান্না করেছি। আবারও হাসির ঢেউ বয়ে গেল। সবাই গল্প করছে, হাসছে, খেতে খেতে খুনসুটিতে মেতে উঠেছে। শুধু বেলা চুপচাপ প্লেটে খাবার নাড়াচাড়া করছে, কিন্তু ঠিক মতো খাচ্ছে না। সায়রের চোখে বিষয়টা এবার স্পষ্ট ধরা পড়ল। সে ভ্রুকুঁচকে বলল, খাচ্ছিস না কেন? বেলা কোনো সাড়া দিল না। মনে হলো শুনতেই পায়নি। সায়র আবারও ডাকলো, বেলা। এবারেও ধীরে ধীরে মাথা তুলল সে। জি। খাচ্ছিস না কেন? বেলা খুব ছোট্ট করে উত্তর দিল, খাচ্ছি। এটাতে খাওয়া বলে? ধীরে ধীরে খাচ্ছি তো। এই কয়েকটা শব্দ বলেই আবারও নিচের দিকে তাকিয়ে রইল। সায়র আর কিছু বলল না, কিন্তু অদ্ভুত এক অস্বস্তি তার বুকের ভেতরে নীরবে জমে উঠতে লাগলো। সত্যিই কি শরীর খারাপ, নাকি অন্য কিছু? ওদিকে মুমতাজ বেগম পুরো ঘটনাটা নীরবে লক্ষ্য করছিল। বেলা কথা বলছে না, আর সায়র বারবার তার খোঁজ নিচ্ছে। এই দৃশ্যটা তার মোটেও ভালো লাগলো না। মুখে অবশ্য আগের মতোই হাসি ধরে রাখলো। খাওয়া শেষ হতে না হতেই রাত আবারও খানিকটা গভীর হলো।
প্লেট গ্লাস সরিয়ে সবাই আবার ছাদের মাঝখানে চলে এলো। বড় প্রজেক্টরের সামনে সারি করে চেয়ার সাজানো হয়েছে। কেউ হাতে ঠান্ডা পানীয় নিয়েছে, কেউ চিপসের প্যাকেট খুলছে, আবার কেউ খেলা শুরুর আগে আর্জেন্টিনার পতাকা কাঁধে জড়িয়ে ফেলেছে। বিহান কোথা থেকে একটা বড় আর্জেন্টিনার পতাকা এনে কাঁধ জড়িয়ে চিৎকার করে উঠল, আজকে কিন্তু কেউ বসে বসে খেলা দেখবে না, গোল হলেই পুরো ছাদ কাঁপিয়ে ফেলবো। চারপাশ থেকে একসঙ্গে সবাই বলে উঠল, অবশ্যই। কয়েক মিনিট পর ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ছাদের পরিবেশটা বদলে গেল। প্রতিটি পাস, প্রতিটি আক্রমণ, প্রতিটি কর্নারে সবাই একসঙ্গে চিৎকার করছে। বিহান তো উত্তেজনায় কখনো দাঁড়িয়ে যাচ্ছে, কখনো আবার মাথায় হাত দিয়ে বসে পড়ছে। খেলার দ্বিতীয়ার্ধে অবশ্য আর্জেন্টিনা গোল করতেই পুরো ছাদ যেন বিস্ফোরিত হয়ে গেল। গোল! বিহান লাফিয়ে উঠে পতাকা নাড়াতে নাড়াতে বলছিল, আজকে জিতবই। সারোয়ার খান পর্যন্ত হেসে হাততালি দিলেন। আর্জেন্টিনার জয় নিশ্চিত হতেই মুহূর্তের মধ্যেই চারিদিক উল্লাস শুরু হয়ে গেল। এই আনন্দের ভিড়ের মাঝেও বেলার ঠোঁটে মৃদু হাসি রাখার চেষ্টা করছিল, কিন্তু তার হাসিটা এখনো চোখ পর্যন্ত পৌঁছায়নি। আর ভিড়ের ভেতর ওপাশে দাঁড়িয়ে সায়র আবারও অজান্তেই তাকিয়ে রইল বেলার দিকে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সবাই এত আনন্দ করছে, অযথা যার সবচেয়ে বেশি উল্লাসে মেতে ওঠার কথা, সেই মেয়েটা আজ এত বিষণ্ণ কেন?